নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। রাজস্থানের কিছু অংশে দেখেছি, এখন সারা হরিয়ানা আর পাঞ্জাবে এই ছবি দেখা যাচ্ছে। গ্রামে বিজেপির প্রচার গাড়ি এলেই তাদের খেদিয়ে দিচ্ছেন কৃষকেরা। মাইকে বলা হচ্ছে, আমাদের দিল্লির বাইরে আটকে রেখেছিলে, মনে আছে? এবার আমরাও তোমাদের গ্রামের বাইরে রাখবো। এরকম ছোট ছোট ভিডিও ভাইরাল হচ্ছে আর ঘটনাগুলো আরো বাড়ছে। बीच का रास्ता नहीं है বলে দিয়েছেন কৃষক নেতারা। মধ্যিখানের রাস্তা নেই, আন্দোলন চলবে, আরো তীব্র হবে। কৃষি বিল শুধু ফেরত নিয়েছি বললেই হবে না, সে তো এখন ইতিহাস। আমাদের দাবি মিনিমাম সাপোর্ট প্রাইসকে আইন করতে হবে। নো মিডল পাথ, নো পাসার অন। সরেও যাবে না তারা, পার পাবে না সরকার। কৃষক আন্দোলনের এই মেজাজ গণতন্ত্রের বহু শর্তকে সামনে এনে দাঁড় করিয়েছে। আসুন আজ সেটা নিয়েই দুটো কথা বলা যাক। बीच का रास्ता नहीं है। আইটি সেল বিজেপির ভক্তদের প্রচার দেখলে মাঝে মধ্যেই মনে হয় এরা দেব শিশু, অপাবৃদ্ধ, কিচ্ছুটি জানে না। তো সেই তারা খুব গলা উঁচিয়ে বলছেন তা নয়, কিন্তু বলতে শুরু করেছেন এর মানে কি। গরিষ্ঠ সংখ্যক ভোট পেয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা সরকার নিজেদের ইচ্ছে মতো আইন তৈরি করতে পারবেন না। তারা বলছেন বিরোধীরা গণতন্ত্রকে হত্যা করতে চায়, সংখ্যাগরিষ্ঠ সরকারকে কাজ করতে দিতে চায় না, গণতন্ত্র মানে না। যদিও ওধারে নীতি আয়োগের চেয়ারম্যান অমিতাভ কান্ত বলেছেন এদেশে বাড়াবাড়ি রকমের গণতন্ত্র আছে। কোনটা ঠিক ধরবো? আইটি সেল প্রচার করছে কিছু কৃষককে সামনে রেখে। বিরোধী দল আসলে সরকারকে ব্ল্যাকমেল করছে, মানুষকে বোঝাতে চাইছে সংখ্যাগরিষ্ঠ সরকার তাদের ইচ্ছে খুশি মতন আইন তৈরি করতে পারেন, সংসদে পাস করাতে পারেন, তাহলে সেটা দেশের প্রত্যেককে মানতে হবে, এটাই নাকি গণতন্ত্র। আসল সমস্যা হলো গণতন্ত্র এই শব্দটা আরএসএস বিজেপির দর্শনের সঙ্গে যায় না। তাদের দর্শনের ভিত্তি হলো স্বৈরতন্ত্র, এক জাতি, এক ভাষা, এক দেশ, এক ধর্ম। আরএসএস এর ফ্ল্যাগে ওম চিহ্ন আছে, আর হিটলারের, নাজিদের ফ্ল্যাগে স্বস্তিকা চিহ্ন ছিল। এই যা তফাৎ। গণতন্ত্র যেখানে এক ইনক্লুসিভ রাজনীতির কথা বলে, ভিন্ন ভিন্ন ধর্ম, জাত, ভাষা, বিভিন্ন রুচির মানুষকে নিয়ে চলার কথা বলে, সেখানে আরএসএস এর গণতন্ত্র আসলে এক ধর্ম, এক ভাষা, এক নেতার, এক দর্শনের কথা বলে। এবং তাই গণতন্ত্র বলতে ঠিক কি বোঝায় তা তাদের জানা নেই। সম্বিত পাত্র, অমিত মালভিয়ারা নিজেদের স্বৈরতান্ত্রিক দর্শনকেই গণতন্ত্র বলে চালাতে চান। অপেক্ষার কয়েকটা বছরের আনুষ্ঠানিক গণতন্ত্রকেও বাতিল করে দেবেন তারা। তাই তারা বলছেন সংখ্যাগরিষ্ঠ এক সরকার তার ইচ্ছে খুশি মতন আইন করতে পারে। একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক কি আছে সেখানে। তবে তার আগে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। 1947-এ দেশ স্বাধীন হলো। নেহেরু, প্যাটেল ছিলেন ভাষাভিত্তিক রাজ্য তৈরির বিরোধী। গান্ধী, আম্বেদকর ভাষাভিত্তিক রাজ্য তৈরির পক্ষে। বিভিন্ন রাজ্যে আন্দোলন শুরু হলো। 1953-তে তেলেগু ভাষার ভিত্তিতে আন্দোলন চলাকালীন পত্তি শ্রীরামালু 56 দিন অনশনের পরে 15ই ডিসেম্বর 1952-তে মারা যান। নেহেরু মাদ্রাস প্রেসিডেন্সি ভেঙে আন্ধ্রা তৈরি করার ঘোষণা করেন। 1953-তে আন্ধ্রা তৈরি হয়, এটাই গণতন্ত্র। 1956 বঙ্গ বিহার সংযুক্তিকরণ, সিদ্ধান্ত বাংলার মুখ্যমন্ত্রী বিধান রায়ের, বিহারের মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিনহার। বাংলায় 238টা আসনের মধ্যে 150টা জাতীয় কংগ্রেসের। কিন্তু সারা রাজ্য জুড়ে বামপন্থীদের প্রচার সংযুক্তিকরণের বিরুদ্ধে। কলকাতা উত্তর পশ্চিমের সাংসদ মেঘনাথ সাহার মৃত্যুতে উপনির্বাচন হওয়ার কথা ছিল ওই আসনে। বিধান রায় বললেন, মানুষ যদি ওই আসনে কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেয় তাহলে আমরা সংযুক্তিকরণের কথা আর তুলব না। কলকাতা উত্তর পশ্চিমে কমিউনিস্ট প্রার্থী মোহিত মৈত্র জিতে গেলেন। বিধান রায় ফিরিয়ে নিলেন সংযুক্তিকরণের প্রস্তাব। এটাই গণতন্ত্র।
প্রেস বিল এনেছিলেন 1980-তে জগন্নাথ মিশ্র, পাসও হয়েছিল বিহার বিধানসভায়। সারা বিহারে আন্দোলন শুরু হলো, তিনি প্রেস বিল ফেরত নিয়েছিলেন। এটা গণতন্ত্র। গণতন্ত্র একবার নির্বাচিত হলেই যা খুশি করার অধিকার নেই বলেই সংসদ আছে, অধিবেশন আছে, তর্ক বিতর্ক আছে, ভোটাভুটি আছে, এবং বিল হবার পরেও তা প্রত্যাহার আছে, সংশোধন আছে, বাজেট পাস হবার পরেও রোল ব্যাক আছে, কারণ এটাই গণতন্ত্র। ইন্দিরা গান্ধী সংসদকে এড়িয়ে জরুরি অবস্থা জারি করেছিলেন, তারপর সে আইন সংসদে পাস করিয়েছিলেন। সংসদে বলার মতো শক্তি ছিল না বিরোধীদের, তারা রাস্তায় বিরোধিতা করেছিল। জয়প্রকাশ নারায়ণ সম্পূর্ণ ক্রান্তির স্লোগান দিয়েছিলেন, সঙ্গে ছিলেন বিজেপির নেতারা, ছিলেন বাজপেয়ী, আদবানি, জেটলি, সুষমা স্বরাজেরা। নরেন্দ্র মোদী নিজে বলেন বটে যে তিনি ওই আন্দোলনে ছিলেন, তবে তার অকাট্য প্রমাণ আমাদের হাতে নেই, যেমন নেই তার পড়াশোনার সার্টিফিকেট। তো সে কথা যাক, বিষয়টা হলো সংখ্যাগরিষ্ঠতাই গণতন্ত্রের সব থেকে বড় কথা নয়, বরং গণতন্ত্রের উদ্গাতারা ভয়েস অফ ডিসেন্টকে, ভয়েস অফ মাইনরিটিকেই সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সংখ্যালঘু বিরোধী দলই আসলে এক অঙ্কুশ যা গণতন্ত্রকে রক্ষা করে। তাই সংখ্যাগরিষ্ঠতাই আইন জারি করার একমাত্র কারণ হতে পারে না। আইনত সেই আইন জারি করাই যায়, মানুষ না মানলে সেই আইন ফেরত নেওয়া হয়, সেটাই গণতন্ত্র। আজ সেই কথা আবার ভাবার সময় এসেছে। কৃষকরা জানিয়ে দিয়েছেন বীজ কা রাস্তা নেই হ্যায়। স্বাধীনতার পরে কৃষকদের আন্দোলন সীমাবদ্ধ ছিল অন্ধ্র, মহারাষ্ট্র, বাংলার মধ্যে, এবং তা ছিল মূলত ফসল, আনাজের ভাগের লড়াই। সবুজ বিপ্লবের পর পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের সম্পন্ন চাষি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের আখ, পেঁয়াজ, বাদাম চাষিদের সঙ্গে দেশের প্রান্তিক ছোট চাষিদের বিচ্ছিন্নতা শুরু হয়। একধারে বড় জোট, অন্যধারে ক্যাশ ক্রপ অর্থনীতিতে তাদের অন্য মাত্রা দিতে থাকে। অন্যধারে সবুজ বিপ্লবের স্রেফ সার আর বীজের সাহায্য নিয়ে দেশের প্রান্তিক চাষিরা, না খেতে পাওয়া প্রান্তিক চাষিরা কোনো রকমে খাবার জোগাড় করতে সক্ষম হয়। দেশের সফল ভূমি সংস্কার ৭৭-এ বামফ্রন্ট এনেছে বলে একটা চালু মিথ আছে বটে, কিন্তু আদতে সারা দেশে প্রথম সফল ভূমি সংস্কার হয় কাশ্মীরে। সেখানকার বাগিচা ফসল, আপেল, জাফরান, আখরোট, খুবানি ইত্যাদি তাদের এক ধরনের সম্পন্নতা দেয়। সঙ্গে সঙ্গেই কাশ্মীরে কৃষি মজুর আমদানি হতে থাকে বিহার, ইউপি, বাংলা থেকে। সেসব কৃষি মজুরদের শোষণ তখন এখনো অবর্ণনীয়। বাংলায় ভূমি সংস্কার হয় বটে, কিন্তু তার পরের ধাপ যৌথ খামারে যাবার সাহস দেখায়নি বামেরা। তাদের সে দৃষ্টিভঙ্গি ছিল না। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ উৎপাদনকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তারও ন্যূনতম ধারণা ছিল না তাদের। তাই কমিউনিস্ট নেতার মুখে শোনা গেল চাষির বেটা কি চাষিই হবে, মানে চাষাভুষা সম্পর্কিত ফিউডাল দৃষ্টিভঙ্গি থেকেই তারা বের হতে পারেননি। অতএব এমনকি 4 ফসলের জমিতে কারখানার সেম সাইড গোল করতে তারা নেমে পড়লেন। আন্দোলন হলো, কিন্তু সেটা যত না কৃষকের আন্দোলন, তার চেয়েও বেশি গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন হয়ে দাঁড়ালো। সরকার তার সিদ্ধান্ত থেকে সরবে না, বিরোধী দল, সিভিল সোসাইটি তাদের অবস্থান থেকে নড়বেন না। কৃষকরা বড়জোর সঙ্গে ছিলেন। এই লড়াই ছিল সরকারের জোর করে জমি কেড়ে নেবার বিরুদ্ধে লড়াই। কৃষকদের চাষ, ফসল, মূল্য নিয়ে আন্দোলন নয়, তাদের জমি থাকবে কি থাকবে না, সরকারের ইচ্ছে হলেই কেড়ে নেওয়া যাবে কি যাবে না, তা নিয়ে লড়াই। সে লড়াই দেশে নয়, পৃথিবীতে দৃষ্টান্ত হয়েছে। সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। জমি অধিগ্রহণ নিয়ে আইনের বেশ কিছু সংশোধন হয়েছে দেশে, তারপরেও জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন চলছে। সে আন্দোলন একা কৃষকদের আন্দোলন নয়। সেই অর্থে আজ কৃষকদের আন্দোলনে এই প্রথম কৃষকরা তেভাগা আন্দোলনের পরে তাদের ফসলের লড়াইয়ে নেমেছে। তফাৎ মূলত দুটো। এক,
এখানে সম্পূর্ণ চাষিরাই আগে নেমেছে, বাকিরা সাইড লাইনে থেকে মাঠে নামা শুরু করেছেন। 2, সেবার লড়াইয়ে নেতৃত্ব ছিল কমিউনিস্ট পার্টি। এবার কৃষকদের আন্দোলন কৃষকদেরই, পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক দল, মাথায় নয়। কৃষকরা সংসদে প্রতিনিধি চাইছে না, তারা নির্বাচনের কথা বলছে না। তাদের স্পষ্ট দাবি কৃষি ও কৃষি সংক্রান্ত বিল ফেরত নেওয়াটাই যথেষ্ট নয়। এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইসকে আইনের অন্তর্গত করতে হবে, এমএসপি নিয়ে আইন আনতে হবে। এটা কিন্তু ছোট চাষি, বাংলার চাষিদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এটা আলাদা আলোচনার দাবি রাখে, আর তাই তৃণমূলের ইস্তেহারে এই এমএসপির কথা, এমএসপির গ্যারান্টির কথা বলা আছে। সবুজ বিপ্লবের সময় এই ন্যূনতম সমর্থন মূল্য মিনিমাম সাপোর্ট প্রাইসে কথা উঠেছিল। প্রথমে ধানের ক্ষেত্রে হয়, পরে গমের, আবার 1 বছর পরে গমের থেকে তুলে নেওয়া হয়। এটা ছিল সরকারের ঘোষণা, তারা একটা মূল্য বেঁধে দিয়েছিল। কৃষকরা সরকারের খরিদ্দারি বা প্রকিউরমেন্ট থেকে ওই টাকাটা পেত। এরপর 1975-76 সরকার একটা কমিটি তৈরি করে দেয়, যে কমিটি জমির মাপ, সে বছরের সেচ বা বর্ষার জল, মূল্য বৃদ্ধি, বিভিন্ন খাতে খরচ ইত্যাদি বহু কিছু তথ্যের ভিত্তিতে একটা সাপোর্ট প্রাইস ঘোষণা করা শুরু করে। সেটাই এখনো চলে আসছে। 22টা শস্য, 14টা খরিফ, 6টা রবি শস্য আর 2টো ক্যাশ ক্রপ, তুলো আর নারকেলের জন্য একটা মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করে। এছাড়া আখের জন্য একটা দাম ধার্য হয়। বাজারে আনাজ এমএসপির হিসেবে বিক্রি হবে, সরকার নেবার সময় তার থেকেও বেশি দাম দিতে পারে, অন্তত ওই দামটা দেবে। বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। এদিকে সারা দেশে যত আনাজ হয় তার মাত্র 25 কি 27% সরকার কেনে, বাকিটা বেসরকারি ধান কল, গম কল, তেল কল এবং পাঞ্জাব হরিয়ানার 85% আনাজ সরকার কেনে। সরকার কিনলে তারা এমএসপি পায়, কিন্তু বেসরকারি সংস্থা কিনলে এমএসপি পাওয়ার গ্যারেন্টি নেই। মজার কথা হলো, এখনো পর্যন্ত মিনিমাম সাপোর্ট প্রাইস কিন্তু একটা সরকারি ঘোষণা, এটা আইন নয়। মানে কেউ যদি এমএসপির নিচে আনাজ কেনে তাকে জেলে পাঠানো যাবে না। কোনো এক সময় যদি সরকারও এমএসপি না দেয় তাহলেও তাকে আইনের সামনে দাঁড় করানো যাবে না। প্রান্তিক চাষিদের সমস্যাটা এখানেই। তাদের সামান্য উৎপাদন নিয়ে তারা অনেক সময় মান্ডিতে যেতে পারে না, ফোরেরা এসে অনেক কম দামে কিনে নিয়ে যায়, ধান কল, গম কল, তেল কলে বিক্রি করে। এই প্রথম তাগড়া দাবি উঠল, এমএসপিকে আইন করতে হবে। এমএসপি যদি আইন হয় তাহলে ফোরেরাও গ্রামে এসে কম দামে ধান গম কিনতে গেলে তা বেআইনি হবে, পুলিশ থানা হবে, চাপ বাড়বে। কৃষকরা একটু ঐক্যবদ্ধ থাকলেই এমএসপি পাবে। এটা কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন এবছরে সাধারণ মানের ধানের সাপোর্ট প্রাইস 1868 টাকা। বাংলার গ্রামে গ্রামে ফোঁড়েরা ধান কিনছে 1400 টাকা কুইন্টাল। অর্থাৎ এমএসপি আইন হলে কৃষকরা অনেক টাকা বেশি রোজগার করতে পারবে, এমনকি ছোট কৃষক, মাঝারি কৃষকরা। তাহলে মোদী সরকার চাপটা বুঝে কোনো ব্যাখ্যা না দিয়েই কৃষি বিল ফেরত নিয়েছেন বটে, কিন্তু এবারে এমএসপির দাবি উঠছে। আরো ট্র্যাক্টর এগোবে দিল্লির দিকে, আরো কৃষক যাবেন দিল্লি অভিমুখে। প্রধান সেবক নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী দেওয়ালের লেখা সাফ সাফ পড়তে পারছেন তো? আজ এ পর্যন্তই। শুভরাত্রি।